সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন, ভুলে যাবেন না। সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা। আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনাপ্রধান। হ্যাঁ, কেন ব্যবসায়ীরা গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে? ওয়াকার সাহেব, আপনি পারেন দিতে? তারা দরকার হলে প্রফেসর ইউনূসের কাছে যাবে, শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে, আপনার কাছে কেন নিরাপত্তার জন্য? আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল? হ্যাঁ, আপনার কাছে যাইতেই হবে। আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনূসের কাছেও গেছিল, এই যে দেখেন। তো সেনাপ্রধান নেবে না, আদেশটা আসবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, তাদের প্রতি নিজেকে সমর্পণ করেন। একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল, ডিবি, এনএসআই, ডিজিএফআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন। এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে, কি করিচ্ছেন এগুলো আপনার লোকেরাই আমাদের এসে কয়া দেয়, বুঝছাও? এটা বন্ধ করেন, নিষেধ করিচ্ছি, বন্ধ করেন। সব কয়া দেবো, কিন্তু কি কি করিচ্ছেন তাইলে? বিশেষ করে শেখ হাসিনার দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দিবেন না। বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি, কার কাছে কত টাকা যাচ্ছে সেটা একটা হিসাব পাইছি, ভেরিফাই করতে পারিনি জন্য কইলাম না, কিন্তু কয়া দেবো, নাম ধরে ধরে কয়া দেবো। দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস করিয়া যারা শেখ হাসিনার পদধূলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিছে, তাদেরকে ক্ষমা করা হবে না। যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন, ক্ষমা করা হবে না, অত সোজা না, বুঝছাও? এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে দাঁড়াইছে, বিজয়ী বা পরাজিত হয়েছে, টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে, এরা গণশত্রু। গণশত্রুদের যাদের পাশে দেখবো তাদের পাশার চামড়া তুলে ফেলবো। 2 নাম্বার, আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রোপাগান্ডা, যেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে, এতে কর্ণপাত না করতে। ওয়াকার সাহেব, এটা তো খুনি পলাতক হাসিনার জয় পলকের ব্যারাম। হ্যাঁ, এই রোগে মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে, সংক্রমিত করছে। ঘটনাটা খুবই দুঃখজনক। আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন, গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন। তবে এটা আপনার দ্বারা মুগ্ধ ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না, এটা আপনারা নিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে। পিনাকি ক্যাঁকা করে ভ্যাকসিন দিয়ে জানেন তো। আজকে দিলাম না, আজকে মাফ করে দিলাম। হ্যাঁ, কি আকাশ সাহেব নেবেন? আমার বন্ধু বান্ধব বলে গালি না দিতে, মুখ খারাপ না করতে। তো আপনার মিলিটারি, সেজন্য আপনারা গালি দিব না, এটা ভাইবেন না। আপনারা বড় করে গালি দিতে পারবো। যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন, ক্যাঙ্কা গালি দিছিলাম, মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, বাধ্য করেন কেন গালি দিতে মিয়া? জেডে রাখেন ওয়াকারুজ্জামান, কোন সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোন ধরনের বিষোদ্গার করবেন না। কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না। এই দুরূহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক প্রাণ দিছে, সাবধান হয়ে যান। আপনার পলাতক খালা শাশুড়ির সোনার বাংলায়। 3 নাম্বার, আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে। অপ্রীতিকর ঘটনা এড়াইতে হলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা সামরিতে নিয়ে যেতে হবে। সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে, কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত। দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা প্রত্যেকদিন বিঘ্নিত হচ্ছে। সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বহিঃশত্রুর আক্রমণের হুমকি, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না, এটা আপনার কাজ না। আপনি সিভিল লাইফে না ঢুকে ব্যবসায়ীদের সাথে ঘটনা কইরা অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন। ইন্ডিয়ার সাথে খুনি হাসিনা যে সমস্ত গোপন চুক্তি করেছে, তার সেই সকল অসমস্ত কাজ সম্পন্ন করার লালসায় যেন না পড়েন। মুহূর্তের মধ্যে কিন্তু খালেদ মোশাররফের মতো জয় বাংলা হয়ে যাবেন। 4 নাম্বার, আপনি কইছেন সেনাবাহিনীর একতার উপর গুরুত্ব আরোপ করেছেন। আমি এ আলোকে আলোচ্য সভার পুরো বিবরণ পর্যালোচনা এর উপর মন্তব্য করব। 1 নাম্বার, আন্দোলনে যারা মারা গেছে তাদের দায়িত্ব যেন সরকার বহন করে, এই আলোচনা আসছে। তো সেনাপ্রধান হিসেবে আপনি কইছেন যে ট্রিটমেন্টের দায়িত্ব আমি নিছে, আমরা আহতদের চিকিৎসায় 400 জনের চিকিৎসার ব্যবস্থা করব, 300 সিএমএইচ এবং 100 কর্মী টোলাতে। 2 নাম্বার, একজন সেনা কর্মকর্তা বলছেন যে পুলিশের অধীনে সেনাবাহিনী কাজ করাটা ঠিক ছিল না। দুনিয়ার কোন দেশে সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না। যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে, মতো বলে কিছুই অবশিষ্ট থাকে না। আওয়ামী লীগ তার অবৈধ শাসন চালায় যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে, আর সেক্ষেত্রে অবলীলায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আমি 2018 সালের বিবিসিতে দেওয়া একটা ক্লিপ দেখাইছিলাম, আবারও দেখাই। হ্যাঁ, ওই পাবলিকে ভোট দিতে গেছে এবং আওয়ামী লীগ এসে পিটাইছে, বাইর করে দিচ্ছে, তারা দৌড়ে গেছে। শেখ হাসিনা পতনের ঘটনায় সবচেয়ে বেশি জনপ্রতিরোধের মুখে পড়ছে পুলিশের পোশাকে চাকুরিরত একদল গুন্ডা, ডাকাত এবং সন্ত্রাসী।
বেনজিরের মতো কয়েক শত কোটি টাকার মালিক হয়েছে এমন পুলিশ অফিসারের সংখ্যা 500-র বেশি। এর মধ্যে প্রাক্তন আইজি থেকে শুরু করে ওসি পদের লোকেরাও আছে। আজিজের মতো কুখ্যাত জঘন্য সেনাবাহিনী প্রধান থেকে শুরু কইরা ইঞ্জিনিয়ারিং কোর, বিভিন্ন প্রজেক্ট পরিচালনাকারী কর্মকর্তা, ডিজিএফআই, র্যাব সহ ডাকাতি করা যায় এমন পদগুলোতে বসে কাজ করা যায় প্রায় 60 থেকে 65 জন জেনারেল শত কোটি টাকা এবং সহায় সম্পদের মালিক হয়েছে। এই 60 থেকে 65 জন জেনারেলের তালিকা আমরা তৈরি করতেছি, আমরা এটা প্রকাশ করে দেব। পুলিশের সাথে প্রতিযোগিতা করে আর্মি অফিসাররা 2009 সাল থেকে র্যাব, বিজিবি, আনসার, ডিজিএফআই তে বসে গুম, খুন, ক্রসফায়ার সবই করেছে আর টাকা কামাইছে। এই প্রক্রিয়ায় জন্ম হয়েছে আজিজের মতো একজন নিকৃষ্ট সেনা প্রধানের এবং কয়েক ডজন ক্রিমিনাল জেনারেলের, যার মধ্যে একজন জিয়া। সেনা প্রধানকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? তিনি কি র্যাব ভেঙে দিবেন? ডিজিএফআই নিষিদ্ধ করতে পারবেন? তা যদি না করেন তাহলে বুঝতে এবং প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে মানবতা বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড শেখ হাসিনার দুঃশাসনে চলছে সেগুলোর ওয়াকারুজ্জামানের সমর্থনে এবং পরবর্তীকালে তার নেতৃত্ব অব্যাহত থাকবে। এরপর একজন সেনা কর্মকর্তা গোপালগঞ্জে 10 বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যের উপর হামলার বিষয়টি উত্থাপন করেন। জবাবে সেনাপ্রধান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। মিরপুর ডিএইচএসে হামলার ঘটনা উল্লেখ করে একজন সেনা কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন যে রেসিডেন্সিয়াল এরিয়া বাড়ি বাড়ি ঢুকে হামলা করা হয়েছে, সেটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম। কেন এটা হইল? রাজনৈতিক কার্যক্রম হয়েছে, সেনাবাহিনীতে অতীতে এমনটি দেখা যায়নি। সেনাবাহিনীতে রাজনীতি কোনোভাবেই কাম্য না। সেনানিবাসে ভিডিও, ব্যানার, পোস্টার সহ নানান রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত। সেনাপ্রধান হিসেবে বন্ধ করাটা আপনার দায়িত্ব। সেনাপ্রধান এই পয়েন্টটা গ্রহণ করে বলছেন যে অ্যাকসেপ্টেড। এই গণ অভ্যুত্থানের পরেও ইন্ডিয়ার মনোনীত এবং তাদের পছন্দের জেনারেলরা যদি সেনাবাহিনীর নেতৃত্ব দেয় তাহলে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি, পোস্টার, ব্যানার সরে গেলেও প্রতিবেশীরা আমাদের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় এবং নিস্তেজ করার যে কর্মসূচি নিছে সেটা কিন্তু চলতেই থাকবে। ব্যানার ট্যানার যাই সরান না কেন। একজন সেনা কর্মকর্তা বলছেন যে জেনারেশন জি আমাদের অনেক কিছু শেখাচ্ছে, কিন্তু বাধাগুলো হচ্ছে দুর্নীতি। আর একজন সেনা কর্মকর্তা বলেন যে দুর্নীতিগ্রস্ত মিলিটারি পার্সনদের সেনানিবাসে ঢোকার অধিকার রেস্ট্রিক্ট করতে হবে। এখানে আমি কই কি, দুর্নীতি আবার দুই ধরনের, ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক। ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি নির্ভর দুর্নীতি বন্ধের জন্য মোটিভেশন দরকার, কিন্তু প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল দুর্নীতি বন্ধের জন্য আপনার হস্তক্ষেপ দরকার। যেমন ইঞ্জিনিয়ারিং কোর এবং প্রজেক্টের নামে যে দুর্নীতি হয় সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা আইনে দুর্নীতি রোধের ব্যবস্থা আছে। জন আকাঙ্ক্ষা অনুযায়ী সেনাবাহিনীর ভেতরকার দুর্নীতি চিহ্নিত করার জন্য আপনারা কি একটা কমিশন করতে পারবেন? একদল সৎ, যোগ্য, দক্ষতা সম্পন্ন অবসরপ্রাপ্ত অফিসার দিয়ে এই কাজটা শুরু করতে পারেন। সেই তদন্তে যারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে তাদেরকে কোর্ট মার্শাল করেন এবং দায়ীদেরকে সেনানিবাসে ঢোকা এবং অবসরে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো থেকে রেস্ট্রিক্ট করেন। তা করার মুরত কি আর্মির আছে? একজন অফিসার বলেন যে পিলখানা তদন্তের কাগজ এবং অনেক আলামত সরায় ফেলা হয়েছে, এটা পুনঃতদন্ত করা প্রয়োজন। পিলখানায় সেনা অফিসার হত্যার বিষয়টা উত্থাপন করে একজন অফিসার বলেন 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার ব্যবস্থা করা উচিত, যেন এই জাতি সকল শহীদদের মনে রাখে। সেনাপ্রধান অ্যাডজুটেন্ট জেনারেলকে নোট নিতে বলছেন। আরেকজন অফিসার বলেন পিলখানা নিয়ে কমেন্ট করার জন্য অনেকের প্রমাণত সার্বভৌমত্বের মধ্যে যে ভঙ্গুরতা, দুর্বলতা এবং ভীতি দেখা দিচ্ছে তার অবসান ঘটবে না। একজন অফিসার মেজর সিনহার বিচার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে বলছেন। সেনাপ্রধান অ্যাডজুটেন্ট জেনারেলকে নোট নিতে বলছেন। 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পরে পুলিশের বিভিন্ন পর্যায়ে মুক্তিযোদ্ধা কোটায় যাদেরকে নিয়োগ দিছে তাদের সকলের আসল পরিচয় এবং সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে নিরূপণ করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের এত বেশি সংখ্যক লোক কিভাবে ঢুকলো সেটাও তদন্ত করে বের করতে হবে। আরো দেখতে হবে নিজ জেলার পরিচয় গোপন করে ভিন্ন ভিন্ন জেলার নাগরিকত্ব দেখায় কত সংখ্যক বাটপার এবং দস্যু পুলিশে ঢুকছে। এমন সকল লোককে পুলিশ বাহিনী থেকে ঝাঁটায় বিদায় করে আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর পুরা খোল নলচা বদলে ফেলতে হবে। প্রমোশন বোর্ড নিয়ে প্রশ্ন তুলে বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, একজন অফিসার বলেন যে নোটশিটে প্রমোশন পেয়েছে অনেকে, সেনাপ্রধানকে এই ব্যাপারটির প্রতি দৃষ্টি দিতে হবে। সেনাপ্রধান বলেন যে অন্য সেনাপ্রধানরা অতীতে এমনটা করছেন, এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। সাবেক সেনাপ্রধানকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম। একজন বলেন যে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি সেনাপ্রধানের নেতৃত্বে বোর্ডে হতে হবে। বর্তমানে রাজনৈতিক সরকার এটা দেখে, সেই জন্য জেনারেল কর্তৃক সরকার প্রধানকে কদমবুসি করার মতো ঘটনা দেখতে হয়। আর্মি চিফ এই পর্যায়ে হেসে দেন এবং বলেন আই এম এনজয়িং। আরো বলেন আবহাওয়া গরম হয়ে যাচ্ছে, তিনি সবাইকে উত্তেজিত না হয়ে ঠান্ডা হইতে বলেন। একজন অফিসার জিজ্ঞেস করেন যে প্রমোশনের ক্ষেত্রে কেমন রিফর্ম হবে। সেনাপ্রধান বলেন প্রফেশনালিজমই হবে প্রমোশনের অন্যতম ক্রাইটেরিয়া। এইবার সেনাপ্রধান বলেন দেখি প্রফেশনালিজমের কোন গুণ মান বিবেচনায় মেজর জেনারেল SM কামরুল হাসানকে এই যে BA 3650 লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়া PSO ঘটন পটিয়সী
ওয়াকারুজ্জামান সাহেব, এইবার আপনি বলেন দেখি, এই দেশদ্রোহীকে প্রমোশন দেওয়ার পর এখন আপনি সেনাবাহিনীর তরুণ অফিসারদের সামনে মুখ দেখাবেন কি করে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে শেখ হাসিনার গত 15 বছরের ফ্যাসিস্ট দুঃশাসনের মূল পৃষ্ঠপোষক ছিল ইন্ডিয়া। আরো জানে শেখ পরিবারের প্রত্যেকটা লোক ইন্ডিয়ার প্রতি অনুগত। বাংলাদেশের স্বার্থে নয়, মিস্টার ওয়াকারুজ্জামানের পরিবারের 100% সদস্যই ইন্ডিয়ার স্বার্থে নিবেদিত। আজ আপনাদের সকলকে বুঝতে হবে, খুনি হাসিনা আশ্রয় পাইছে ইন্ডিয়াতে। অন্য কোন গণতান্ত্রিক সভ্য দেশ এই ফ্যাসিস্ট দুর্নীতিবাজ গণহত্যাকারিণীকে জায়গা দেয়নি। কিন্তু একজন অফিসার বঙ্গানুবাদ সহ সূরা আসদ তেলাওয়াত করছিলেন। তিনি বলছেন যে চিফ, এই অবস্থা থেকে দেশ বাঁচানোর জন্য আমি আপনার নেক হায়াত দানের দোয়া করছি। একজন সেনা কর্মকর্তা বলছেন যে আমাদের মোনাজাত রাজনীতি কেন্দ্রিক হয়ে যাচ্ছিল, কিন্তু মোনাজাত যেন স্ক্রিপ্টাইজ না হয়, হৃদয় থেকে আসতে হবে, এটাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। সেনা প্রধান বলছেন, ভাই জীবনে দেখি নাই হুজুরকে কেউ গলা চাইটা মোনাজাত করাচ্ছে, তারপরে তুমি বলছো একজন জেনারেল নোট করেন, জেনারেল ওয়াকারুজ্জামান এই যে সূরা আসর যে পড়ে শুনেছে এর মর্মবাণী বুঝিছেন? হ্যাঁ, সূরা আসরের প্রথম 2 আয়াতে সময়ের শপথ নেওয়া হয়েছে এবং বলা হয়েছে মানুষ তো আসলে ক্ষতিগ্রস্ত। এটা আসলে সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করায়। বিভিন্ন জামানায় যেসব লোক ঈমান এবং সৎ কাজ থেকে বিরত ছিল তারা ক্ষতির শিকার হয়েছিল, অর্থাৎ তাদের প্রতি আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছিল। প্রত্যেকটি জামানাই এরকম। প্রথম 2 আয়াত সতর্কতামূলক। তৃতীয় আয়াতে ঈমান, সৎ কাজ, পারস্পরিক সত্যের উপদেশ দান, ধৈর্যের কথা বলা হয়েছে। যারা ঈমানদার এবং শুধু নিজেই পালন করে তাই না, নিজ প্রভাব বলয়ের মধ্যে অন্যকে সত্য দিন এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। আল্লাহকে ভয় করে সব ধরনের পাপ থেকে বিরত থাকে। সূরা আসদ পড়লে বুঝবেন যে এদেশবাসী, জনগণ, মানুষ আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ লুট হয়ে গেছে। আপনার শ্বশুর বাড়ির শেখ পরিবার দেশটাকে দেউলিয়া করে লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। এই সূরা আসরের আলোকে আপনাকে বুঝতে হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী নাগরিকদের, সমস্ত অধিকার হরণকারী ফ্যাসিস্টদের উপর আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছে।